আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগত হচ্ছে ক্লাস 2 তে। আজকে আমরা হচ্ছে হিসাব বিজ্ঞানের ঠিক ফার্স্ট পেপার নবম অধ্যায়ে ছিলাম এবং সেই নবম অধ্যায়ের আজকে ক্লাস 2 তে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য স্পেশাল একটা গিফট আছে। স্পেশাল গিফটটা হচ্ছে তোমাদের গতকাল বলেছিলাম। ওকে, ফাইন। ঠিক আছে ভাইয়া, ওকে। স্বাগতম সবাইকে। আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। এইচএসসি 25 26ও ক্লাস করতে পারো। আহ, কারণ তোমাদের সিলেবাস তো এই অধ্যায় অধ্যায় আছে, তাই না? ওকে, তো আজকে হচ্ছে আমরা ক্লাস 2, তো আমরা ক্লাস 1 শেষ করেছি এবং এখানে আমরা যেগুলো পড়বো সেগুলো হচ্ছে গতকাল অনেক টপিকস পড়ে ফেলছিলাম। এই টপিকগুলো অনেক ক্লিয়ার করেছিলাম, এদের যে কি কি আসে আর কি না আসে, অনেক কিছু আমরা আগাই ফেলছি। তো এইগুলো আমরা গতকাল ক্লাসে কভার করছি। তো আজকে হচ্ছে 2 নম্বর ক্লাস। 2 নম্বর ক্লাসে আমরা আরো নতুন কিছু টপিকস অ্যাড করব যেগুলো আমরা গতকাল ক্লাসে পড়িনি, ঠিক আছে? তাহলে আমার এইচএসসি এর ক্লাসে আজকে ক্লাস নাম্বার 2 এবং এটা চ্যাপ্টার 9 এর একটা অংশ আর ক্লাস হবে আজকে। চ্যাপ্টার 9টা আমরা পড়তেছিলাম, আমরা সবাই জানি। সেই চ্যাপ্টার 9 এর একটা অংশ আজকে পড়াবো, মানে চ্যাপ্টার 9 এর উপরে পার্ট 2 আর কি। সো এইচএসসি বাসীরা কি অবস্থা, সবাই কেমন আছো? বা একটু 2-3 মিনিট আগে চলে আসলাম, প্যারা নাই। তো এই তোমাদের জন্য কিন্তু আমরা এটা ঘোষণা দিয়েছিও যে আগামীকাল পেইড ব্যাচ আসবে, লঞ্চ হবে। সেই পেইড ব্যাচে আমাদের বিগত বছরের যারা বিগত ব্যাচের যারা স্টুডেন্ট ছিল ওরা ফ্রিতে ভর্তি হতে পারবে। তারপরে হচ্ছে আমাদের এই ব্যাচের সাথে কি গিফট আইটেম থাকবে সবকিছু আমরা জানাবো বলেছি। ওকে, তো আজকে স্পেশাল যে গিফটটা, সেই গিফটটার কথা যদি আমি একটু বলি, এই যে তোমাদের সাজেশন বই। তোমরা হচ্ছে এসিওরে প্লাস সাজেশন বই, এটা প্রতি বছরই আমরা এসএসসি স্টুডেন্টদেরকে বিনামূল্যে দিয়ে থাকি, তোমাদেরকেও বিনামূল্যে দেবো একদম। এবং শুধুমাত্র তোমাদের কুরিয়ার চার্জটা দিয়ে নিতে হবে। কুরিয়ার চার্জ দিলে তোমরা বিনামূল্যে পেয়ে যাবে। আর সামনে আগামীকাল যে কোর্সটা আসতেছো সেই কোর্সের সাথে এটা অটোমেটিক ফ্রি থাকবে, বলার অপেক্ষা রাখে না। এবং সব মিলায়ে এইচএসসি যারা আমাদের ক্লাস করতেছো, তোমরা আমার একটা ক্লাস গতকাল করেছো, আজকে সেই ক্লাসের পার্ট 2। তো আই হোপ রেগুলার আরো অনেক ক্লাস পাওয়া, 25-26 যারা আসো। তো বেসিক্যালি 25কে টার্গেট করে আমরা হচ্ছে পেইড ব্যাচ রান করবো। 26 স্টুডেন্টগুলো ফ্রি ক্লাসগুলো করতে পারো, কোনো সমস্যা নেই। কেমন আছো সবাই? গতকাল করে ক্লাস করেছি, আলহামদুলিল্লাহ ভালো আছো, রাইট? একটু আগে আসছি যার কারণে এই সাজেশন বইটাতে একটু বিস্তারিত বলি। সাজেশন বইটা আমাদের এআরএস এর পক্ষ থেকে মানবিক এবং বাণিজ্য দুইজনের জন্য একসাথে করা হয়েছে। প্রথমে আমাদের বাংলা সাবজেক্ট যুক্ত আছে এখানে, সরি ইংলিশের কোন কোন প্যাসেজ পড়তে হবে, তারপরে গ্রাফ চার্ট কোনগুলো পড়তে হবে, তারপরে এখান থেকে কি কি স্টোরি রাইটিং আছে পড়তে হবে, তারপর বাংলা আছে, বাংলা পারিভাষিক শব্দ কি কি পড়তে হবে, দিনলিপি কি কি পড়তে হবে, তারপর আছে দ্বিতীয় সাজেশন। এভাবে করে বাংলার সারাংশ, সারমর্ম, বৈদ্যুতিক সিটিপতি, এইগুলা কোনটা কতটুকু পড়তে হবে, কয়টা পড়তে হবে, কোন কোন বোর্ড পড়তে হবে, একটু এখানে দেওয়া আছে। হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্টের কথা যদি বলি, হিসাব বিজ্ঞানে কোন কোন অধ্যায় কত কোশ্চেন আসতে পারে ইম্পর্টেন্ট। তারপরে তোমাদের ম্যানেজমেন্টের কথা যদি বলি, ফাইন্যান্স, মার্কেটিং, সব কিছুরই সাজেশন দেওয়া আছে। তোমার কোন কোন টপিকস পড়তে হবে, এমসিকিউর জন্য কি পড়তে হবে, কোন কটা কোশ্চেন আসবে। হ্যাঁ, যেমন দেখো এখানে বলা আছে যে ফিনান্সের ক্ষেত্রে ব্যাংকিং এ যে এখানে খ নম্বরের জন্য ক এবং খর জন্য কি কি পড়া লাগবে, ঘর জন্য কি পড়া, এগুলো সব দেওয়া আছে। তার মানে এটা একটা এমন একটা সাজেশন যেখানে তোমার কোন অধ্যায়ের কোন কোন টপিক পড়তে দেওয়া আছে। ঠিক আছে, বুঝতে পারছো? তো এইটার কারণ হচ্ছে তোমার কাছে থাকলে তুমি এইটা দিয়ে গাইডলাইন অনুযায়ী পড়তে পারবে। এই শেষ সময় একটা শর্ট সাজেশন। এই গত 23 সাল যারা 24 সালে ছিল ওরাও পড়েছে এটা, ওরা অনেক উপকৃত হয়েছে, ওদেরকে দিয়েছে এবং তোমাদেরকেও দিব। একদম পড়ার টেবিলের সামনে রাখবা, রেখে তুমি সুন্দর করে পড়বা, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার কাজ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সাজেশন বইটা আমি বলে দেবো। যারা পেড ব্যাচে ভর্তি হবে কালকে তাদের ফ্রি পাবা, এছাড়া অন্যরাও ফ্রি পাবা, বাট তোমাকে কুরিয়ার চার্জ নিতে হবে। আমি একটা আমাদের আরো কিছু বই রেডি হচ্ছে, সব একসাথে তোমাদেরকে দিয়ে দিব আমরা। 2 থেকে 3 দিন টাইম দিতে হবে এটা নেওয়ার জন্য, হুট করে দেওয়া যায় না, রাইট? ওকে, 2-3 দিন টাইম দিতে হবে সাজেশন নেওয়ার জন্য। আসলে আজকের ক্লাসটাও আমরা শর্ট টাইমে নিব এবং গতকাল ক্লাসে এই টপিক পড়েছিলাম, ভ্যাট চলতি হিসাব আই কভার করেছিলাম, রাইট? ভ্যাট চলতি হিসাবের টপিকসটা আমরা প্রথমে যেটা আছে ভ্যাট চলতি হিসাব, এটা আমরা কভার করেছিলাম, এটা কোনো সমস্যা নেই। তারপরে আমরা পড়েছিলাম হচ্ছে বিকৃত পণ্যের, এটা পড়িনি, এটা আমরা পড়বো এখন, ঠিক আছে? এই টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ। এই টপিকটাতে একটা কোশ্চেন 100% থাকবে, এরকম একটা বলা যায় যে কোনো একটা বোর্ডে একটা কোশ্চেন 100% থাকবে, ঠিক আছে? আজান দিচ্ছে, আজান শেষ হলে আমরা শুরু করবো আর কি।
আচ্ছা শোনো, এখানে দেখো বিক্রিত পণ্যের ব্যয় যার অন্য একটা নাম আছে, তার নাম হচ্ছে ক্রয় মূল্য। অনেকে এটা জানতা না যে বিক্রিত পণ্যের ব্যয়ের আরেক নাম মানে হচ্ছে ক্রয় মূল্য, এটা অনেকে জানতা না। ঠিক আছে, তো ক্রয় মূল্য আর হচ্ছে শুধু ক্রয়, এই দুটো জিনিস কিন্তু আলাদা। দেখো শুধু ক্রয় বলতে একটা সিঙ্গেল ক্রয়কে বোঝায়, একটা সিঙ্গেল যে ক্রয় থাকে সিঙ্গেল ক্রয়কে বোঝায়। আর ক্রয় মূল্য বলতে বিক্রিত পণ্যের ব্যয়কে বোঝায়। তার মানে এই বিক্রিত পণ্যের ব্যয় ক্রয় মূল্য কি, এটা প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয়, ক্রয় সম্বন্ধ করো, এই সবকিছু ক্যালকুলেশনের পরে। এই জন্য ক্রয় মূল্য আর বিক্রিত পণ্যের ব্যয় যে একই কথা, ক্রয় মূল্য আর ক্রয় কখনো এক না, দুটো হচ্ছে আলাদা। ঠিক আছে, ওকে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কেমনে বের করে, এটা আমি এখন শিখাবো। ওকে, তার মানে কেমনে বের করে, কেমনে বের করে এবং এটার নাম কি কি। ওকে, এখান থেকে থিওরি আসে কি কি। ওকে ফাইন, ওকে ফাইন, এবং ম্যাথ আসে কি কি, এই সবই আমি আজকে শিখাবো। তার মানে এটা কেমনে বের করতে হয়, এর অন্যান্য নাম কি কি, থিওরি কোশ্চেন এখান থেকে কি হবে, যেখান থেকে তোমার কাজ করবে এমসিকিউ, সিকিউতে সমন্বয়ে কাজ করবে, এবং থিওরি কি কি আসে এটা ক্লিয়ার করো। আমার 10 মিনিট লাগবে সর্বোচ্চ ইনশাআল্লাহ এই টপিকটা। হ্যাঁ, তুমি এই টপিকটা খুবই মন দিয়ে পড়বা, বুঝতে পারছো কি বলছি? আসো, এরপরে দেখো এই জায়গায় কি আছে, এখানে এর অন্য নাম কি, ক্রয় মূল্য। আর মনে রাখবা একটা জিনিস তোমাকে আজকে শিখাই রাখলাম আমি, কিছু কিছু ক্ষেত্রে সমন্বিত ক্রয়, সমন্বিত ক্রয়কেও বিক্রিত পণ্যের ব্যয় বলা যায়। এখন তুমি আমাকে প্রশ্ন করো স্যার সমন্বিত করার একটা বিক্রিত পণ্যের ব্যয় কেমনে হয়, কেমনে হয়? ইয়েস, এই জন্য বলেছি কেমনে। ঠিক আছে, তার মানে দেখো তো সমন্বিত করার সূত্র কি, সমন্বিত করার সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ, আমরা সবাই জানি, প্রারম্ভিক ক্রয়। প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মজুদ থাকে সাধারণত, তার থেকে নিট ক্রয় থাকে, নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ। ঠিক আছে, এটা হচ্ছে আমার সমন্বিত করার সূত্র। তাহলে আমাকে বলো তো সমন্বিত করার সূত্র যে কথা, আবার বিক্রিত পণ্যের ব্যয় তো এমনি বের করে, তাই না? বিক্রিত পণ্যের ব্যয় কেমনে বের করে, প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় সংক্রান্ত খরচের মধ্যে নিট ক্রয় আছে, ক্রয় সংক্রান্ত খরচ আছে, ক্রয় পরিবহন টন থাকে মাইনাস সমাপনী মজুদ। তাহলে ওই সূত্র আর এই সূত্র দুটা একই সূত্র, রাইট? এই দুটা কি একই সূত্র, দেখছো? এই দুটো হচ্ছে একই সূত্র, যে লাউ যেই লাউ সেই কদু, বুঝতে পারছো? তাহলে আমি বলতে পারি বিক্রিত পণ্যের ব্যয় বা ক্রয় মূল্য, বা আরেকটা নাম হচ্ছে সমন্বিত ক্রয়। ব্যাপারটা হচ্ছে সব ব্যাপারগুলো এক, সিমিলার। ওকে ডান, ব্যাপারগুলা সবই সিমিলার। ডান, স্ক্রিনশট দিয়ে ফেলো। 1 2 3 ডান। ওকে, তার মানে এই টপিকটুকু তোমরা সবাই ক্লিয়ার হইছো আলহামদুলিল্লাহ, যে এখানে নামগুলা নিয়ে ক্লিয়ার। এবার আসো থিওরি কোশ্চেন কি কি, ম্যাথ কি কি আসে দেখো। ম্যাথের ক্ষেত্রে এরকম আসে সাধারণত, খুব ভালো করে বুঝো, এটা বের করতে এইভাবে। আমরা সবাই জানি প্রারম্ভিক মজুদের সাথে আমরা যোগ করি হচ্ছে ক্রয় সংক্রান্ত খরচ বা কৃত পণ্যের ব্যয়। আমরা সবাই এটা খুব ভালো করে জানি, কৃত পণ্যের ব্যয়। এই কৃত পণ্যের ব্যয় যোগ করে এই দুটার নাম হচ্ছে আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এটা না লিখলেও চলে, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এর থেকে বাদ দিই সমাপনী মজুদ, সেই সমাপনী মজুদ বাদ দিলে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা পেয়ে যাই। এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এই কৃত পণ্যের ব্যয় কি, এটা আমার হেডলাইন না লিখলেও চলে, প্যারা নাই। প্রারম্ভিক মজুদ যোগ কৃত পণ্যের ব্যয় সমান সমান বিক্রয়যোগ্য পণ্য, এটা পরীক্ষাতে এখানে না লিখলেও চলে। তো দেখো তো প্রারম্ভিক মজুদ যোগ কৃত পণ্যের ব্যয় মাইনাস সমাপনী মজুদ সমান বিক্রিত পণ্যের ব্যয়। এই কৃত পণ্যের ব্যয় মানে হচ্ছে নিট ক্রয়, নিট ক্রয় আর ক্রয় সংক্রান্ত খরচ, ক্রয় সংক্রান্ত খরচ, সংক্রান্ত খরচ। ক্রয় সংক্রান্ত খরচ কি, ক্রয় করতে যে কি যে খরচ হয়, যেমন পরিবহন আছে, মজুরি আছে, ডক চার্জ আছে। ঠিক আছে, এইগুলো হচ্ছে ক্রয় সংক্রান্ত খরচ। এই দুটা যোগ করলে একসাথে কৃত পণ্যের ব্যয়। তাহলে প্রারম্ভিক মজুদ যোগ কৃত পণ্যের ব্যয় সমান বিক্রয়যোগ্য পণ্য। বিক্রয়যোগ্য পণ্য থেকে সমাপনী মজুদ বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয়। সবাই কি ক্লিয়ার হয়েছি? সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার? বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করে। এখন আসেন আপনাকে আমি এইভাবে যদি শিখাই, আবার যদি বলি বিক্রিত পণ্যের ব্যয় থেকে বিক্রিত মাইনাস, মাইনাস কি বিক্রিত পণ্যের ব্যয়, আবার কি সরি বিক্রয় থেকে, আবার বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে কি মুনাফা, বিক্রিত পণ্যের বাদ দিলে কি মুনাফা, এইটাও হয়। তাহলে এখন আলটিমেটলি এই টোটাল যে সূত্র, এই সব কিছুকে কি বলে, মোট মুনাফার সূত্র। এটুকুর নাম কি, মোট মুনাফার সূত্র। তাহলে মোট মুনাফার সূত্র, তাহলে মোট মুনাফার সূত্র এত বড় সূত্র জানা লাগবে,
এক বিকৃত পণ্যের ব্যয় বের করতে গেলে কঠিন একটা অবস্থা। এক বিকৃত পণ্যের ব্যয় বের করতে গেলে তোমাকে কতগুলা সূত্র মুখস্থ করো, রাইট? এখন আসো, তাহলে প্রশ্ন আছে, আমাকে বলো এইটা জানা ছাড়া তোমার আর কোনো অপশন নাই, রাইট? তুমি কিন্তু এটা ইন্টারও পড়ে আসছো, তুমি এটা 100% দিয়ে রাখো। এখান থেকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হবে, প্রত্যেকটা বোর্ডে প্রশ্ন হবে, 100% প্রশ্ন হবে, এমসিকিউ হবে, সিকিউতেই বেশ সমন্বয় কাজে লাগবে। এখন আমাকে 10টা মিনিট টাইম দিবা, সরি 11টা মিনিট টাইম দিবা, আমি তোমাকে এই টোটাল ব্যাপারটা সূত্র মুখস্থা বাদে তোমাকে সুন্দর করে শিখাই দিই, যেখানে তুমি বিকৃত পণ্যের ব্যয় নয়, শুধু এই যতগুলা সূত্র এখান থেকে যত প্রকার ম্যাথ আসে তোমাকে আমি এক নজরে শিখাই দিব। এতে করে তোমার বেসিক ক্লিয়ার হলো, তোমার ম্যাথে 100% পারবা, তুমি থিওরিও 100% পারবা, তুমি এইচএসসি তো কোশ্চেন 100% পারবা, তুমি ম্যাথ পারবা, তুমি ভার্সিটি অ্যাডমিশন 100% পারবা। 10 থেকে 15 মিনিট লাগবে, তুমি মন দিয়ে শুনো, ঠিক আছে ভাইয়া? ওকে ডান। আসো এখন এই জায়গায় তাহলে আমি কি শিখবো? 3টা স্টেপ শিখবো, যাকে বলে স্টেপ 1। এখন স্টেপ 1-এ কি আছে দেখো, আমি তোমাকে কিন্তু 2টা ম্যাথ নিয়ে এসে করাইতে পারতাম, রাইট? তুমি কিন্তু খুশি হয়ে যাইতা, এটা খুশি হওয়ার কারণ নেই। আমি তোমাকে 2টা ম্যাথ না করায়ে বা 5টা ম্যাথ না করায়ে আমি তোমাকে একটা জিনিস শিখাই, তুমি এরকম 100 ম্যাথ করতে পারো। এটা কিন্তু বেস্ট একটা, মানে ওই যে চাইনার একটা কথা আছে যে কাউকে তুমি একবেলা একটু মাছ না দিয়ে বা একবেলা একটা মাছ না দিয়ে তুমি মাছ ধরা শিখাও। তো তোমাদের এখন যে অবস্থা বা তোমাদের সিচুয়েশন, তুমি যদি 10টা 15 মিনিট টাইম দাও, তুমি এই টপিকসটা যদি একটু টেকনিক্যালি শিখো, তুমি নিজে সব ম্যাথ পারবা, ঠিক আছে? তো আমি এই জন্যই তোমাদেরকে বলবো এই অধ্যায়টা অ্যাটলিস্ট একটু সুন্দর করে আমার কথাগুলো শুনো, আয়োগ কাজে লাগবে, ঠিক আছে? ওকে ফাইন। আসো দেখো, তোমাকে আমি 3টা কথা, স্টেপ 1, স্টেপ 1 এর নাম বিক্রয় মাইনাস বিকৃত পণ্যের ব্যয় সমান মুনাফা। তাহলে স্টেপ 1 শেষ, আমার 20 সেকেন্ড টাইম লাগবে। জাহিদ স্যারের স্টেপ 1 মানে বিক্রয় মাইনাস বিকৃত পণ্যের সমান মুনাফা। স্টেপ 2 প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মজুদ যোগ কৃত পণ্যের ব্যয়, কৃত পণ্যের ব্যয়, কৃত পণ্যের ব্যয় সমান প্রারম্ভিক মজুদ যোগ কৃত সমান বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। ওকে ডান। স্টেপ 2। স্টেপ 3 হচ্ছে বিক্রয়যোগ্য পণ্য, বিক্রয়যোগ্য পণ্য মাইনাস সমাপনী মজুদ সমান সমান বিকৃত পণ্যের ব্যয়, বিকৃত পণ্যের ব্যয়। আচ্ছা স্টেপ 3 আসেন, সবাই একটু মন দিয়ে বুঝেন, আমার 1 মিনিট হয়েছে, সব শেষ, আর বাকি 10 মিনিট আপনাকে বুঝাবো। সবাই একটু মন দেন, লিখেন, পরে স্ক্রিনশট দিয়ে লিখে নিয়েন, পরে লিখেন। দেখেন স্টেপ 1 মানে কি? আচ্ছা বলেন তো, বিক্রয় একটা ভালো জিনিসটার আগে থাকবে মুনাফা। বিক্রয় প্রতিষ্ঠান সবসময় চাই কি আগে আগে রাখতে, আর প্রতিষ্ঠান সবসময় চাই ব্যয় পরে। দেখেন তো এই যে জায়গায় ব্যয় আছে পরে, মানে শেষে, মুনাফা আছে শুরুতে। শুরুতে আছে কি মুনাফা, আর ব্যয় কি? ব্যয় সাধারণত শেষেই থাকে, বছর শেষে হিসাব করা হয়। আর আমরা বলেছি চিন্তা করে তুই ব্যয় পর আগে মুনাফা হয়েছে কিনা তাই বল। তার মানে মুনাফার স্টেপটা আগে থাকবে, এটা তোমাকে শেখানোর জন্য বললাম। তার মানে স্টেপ 1 বিক্রয় মাইনাস বিকৃত পণ্যের ব্যয় সমান সমান মুনাফা। স্টেপ 2 হচ্ছে প্রাণ মজুদ যোগ কৃত সমান বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। স্টেপ 3 হচ্ছে বিক্রয়যোগ্য পণ্য সমান সমান বিকৃত পণ্যের ব্যয়। তাহলে দেখো তো এই স্টেপগুলো কি তাহলে ভাই মুখস্থ করা লাগবে কিনা? উত্তর হচ্ছে দন্তের নায়কের না। তাহলে এখান থেকে কি কি ম্যাথ শিখবো? 1টা 2টা 3টা। ওকে রাইট। তাহলে এখান থেকে কয়টা ম্যাথ শিখবো একটু কমেন্ট করে জানাও। তুমি আনুমানিক বলো যে তুমিও 1টা 2টা 3টা, রাইট? না ভাই, এখান থেকে আমি 3 3 9 প্রকার ম্যাথ শিখতে পারবো। ওকে ফাইন, জাস্ট এই একটু টুকু দিয়ে দেখো তো ভালো করে শুনে। স্টেপ 1 বিক্রয় মাইনাস বিকৃত পণ্যের ব্যয়, এটাও মাইনাস এটাও মাইনাস, মাঝখানে প্লাস। তাহলে স্টেপগুলো মনে রাখার জন্য দুই পাশে মাইনাস মাঝখানে প্লাস সূত্রের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা বলো তো, বিক্রয় 10 টাকা যদি হয়, বিকৃত পণ্যের ব্যয় 2 টাকা হয়, মুনাফা 8 টাকা। সবাই একমত? একমত। এখন আমাকে একটা প্রশ্ন বলতো, বিক্রয় 10 মাইনাস বিকৃত পণ্যের ব্যয় 2, সবাই আমার সাথে খেয়াল করো। বিক্রয় মাইনাস বিকৃত পণ্য সমান মুনাফা, তাহলে বিক্রয় 10, এটা 2, এটা 8। বলতো যদি কোনোভাবে তোমাকে বলা হয়, খুব ভালো করে দেখো, এই একই স্টেপের ক্ষেত্রে তোমাকে যদি বলা হয় এটা হচ্ছে 3, তাহলে উপরে কত? উপরে কত? বিক্রয় কত? তোমরা নিজের অ্যান্সার করো। তুমি স্বাভাবিকভাবে বলবা ভাইয়া কেমনে বুঝবো? আমি তোমাদেরকে গতকাল একটা কথা বলেছিলাম, উল্টা প্রসেস। যখন কোন সূত্রের উপর দিকে চাইবে তখন উল্টা প্রসেস, রাইট? উল্টা প্রসেস না ভাইয়া, উল্টা প্রসেস। তার মানে বলতো এখানে উল্টা প্রসেস, এখানে ছিল মাইনাস, তাহলে এখান থেকে উল্টোবো, মাইনাস থাকলে এখন প্লাস, 8 3 11 হয়ে গেল। তার মানে তোমার বিক্রয়ের কোন সূত্র মুখস্থ করা লাগলো না। 3 নাম্বার স্টেপ খেয়াল করো, মানে তৃতীয় পর্ব খেয়াল করো।
মানে অটোমেটিক উল্টা প্রসেস, উপরের অংশ চাইলে উল্টা প্রসেস, এটা ছিল মাইনাস, এখন হলো প্লাস, 8 3 11 শেষ। এখন তোমাকে আমি প্রশ্ন করলাম ভাইয়া এই জায়গাটা হচ্ছে 5000, এই জায়গাটা হচ্ছে তোমার 13000, তাহলে প্রশ্ন হচ্ছে এখানে কত? আবারও সূত্রের উপরের অংশ চেয়েছে উল্টা প্রসেস, উল্টা প্রসেস মানে এইটার আগে কি ছিল, এটা তো লাগবে, এটার আগে কিছু নাই মানে প্লাস ছিল, এখন হবে মাইনাস, তাহলে 5 থেকে 5 13 মাইনাস দাও 8000 মাইনাস 8, হ্যাঁ ঠিকই তো আছে, এই যে মাইনাস 8 মিলে গেছে। তার মানে একটা স্টেপ ধরো তুমি 3টা ম্যাথ শিখলা, স্টেপ কি? বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় সমান মুনাফা, তুমি কিন্তু একটা স্টেপ ধরো 3টা ম্যাথ শিখে গেলা, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কেমনে বের করতে, এই যে স্টেপ অনুযায়ী, তোমার কোনো সূত্র মুখস্থ করা লাগবে না, লেখা লাগবে না, তুমি স্টেপটা বসাবা ম্যাথ লিখবা। আসো বুঝাই কেমনে। ওকে আসো পরবর্তী স্টেপে যাই। এখানে দেখো বিক্রয়যোগ্য পণ্য 2010, একই কথা, সমাপনী 2 সমান বিক্রিত পণ্যের ব্যয়, স্টেপ 3 বিক্রয়যোগ্য পণ্য মাইনাস সমাপনী সমান বিক্রিত পণ্যের ব্যয়, রাইট? পেয়ে গেলাম। তাহলে এখানে এরকম ভাবে উপরের এটা আছে এটা আছে, এটা বের করতে হবে, আবার এটা থাকবে এটা এটা, তাহলে এই স্টেপ গুলো থেকে তুমি একটা মনে রাখলে 3টা ম্যাথ পারবা। ভাইয়া স্টেপ গুলাই তো মনে থাকে না, ভাইয়া মনে থাকার দরকার নেই, আমি প্র্যাকটিস করে মনে করাবো। 1 নাম্বার খেয়াল করো, বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের সমান মনে করে সবাই জানো। 3 নাম্বার বিক্রয় যোগ্য পণ্য মাইনাস সমাপনী সমান বিক্রিত পণ্যের ব্যয়, হয়ে গেল। ঠিক আছে কি বলছি? তার মানে মাইনাস নাকি প্লাস, প্রথমটা আর লাস্টেরটা অলওয়েজ মাইনাস, মনে রাখবা, ঠিক আছে? ওকে এই যে এবার আসো তোমাকে আমি বিক্রিত পণ্যের ব্যয় টু জেড ক্লিয়ার করে দিচ্ছি। ওকে ওকে ওকে, এখানে স্টেপ 2 কি প্রারম্ভিক মজুদ যোগ বিক্রিত পণ্য সমান বিক্রয়যোগ্য, এটা দরকার নেই, এটা তুমি পরে করলে হবে। আসো তাহলে এইবার তোমাকে আমি বুঝাই তুমি আসলে কেন পারবা। বলা হলো বিক্রয় 38000, মুনাফা 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 18000, বলো বিক্রিত পণ্যের ব্যয় কত? বিক্রিত পণ্যের ব্যয় কত? দ্রুত অ্যান্সার করো দেখি কে পারো। এই যে 2-3টা করলেই হবে। বিক্রয় 40000, মুনাফা ক্রয় মূল্যের 25% হলে বিক্রিত পণ্যের ব্যয় কত? এই যে পরীক্ষার হলে প্রথম কোশ্চেনটা থাকবে না কেন, ওটা অনেক ইজি, হয়তো সবাই পারবা, তোমরা পারবা তাই থাকবে না, বুঝছো? পরীক্ষার হলে তোমরা এই কোশ্চেন পারবা তাই থাকবে না। স্বাভাবিক বিক্রয় কত, উপরে থাকে বিক্রয়, স্টেপ নাম্বার 1। স্টেপ অনেক কি আছে, বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে স্টেপ 1 অনুযায়ী বিক্রয় আছে 38 মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় না, এটা অ্যান্সারে চেয়েছে। স্টেপ অনুযায়ী মুনাফা হচ্ছে 18000 নিচেই। আমি যে স্টেপ 1টা পড়েছিলাম বিক্রয় মাইনাস বিক্রিত পণ্য সমান মুনাফা, তাহলে এই উপরের অংশ মানে উল্টা প্রসেস, 18 থেকে 38 বাদ দাও মাইনাস 20, অ্যান্সার মিলেছে? এই যে এর আগে মাইনাস চিহ্ন, তাহলে আমার 20000 টাকা অ্যান্সার। তার মানে আমরা স্টেপ অনুযায়ী করব, কেন স্টেপ অনুযায়ী করলে আমার সূত্র মুখস্থ করা লাগবে না, একটা স্টেপ মনে রাখলে হবে। স্যার এই কোশ্চেন তাহলে আমি কেমনে পারবো, এটা কে পারবা? এটা একটু জটিল আছে, এই জটিলটাই পরীক্ষা থাকবে। সেম ভাবে বিক্রয় এত টাকা, মুনাফা 25%, এটা ঝামেলা আছে। এই জায়গাটায় মুনাফা বলেছে ক্রয় মূল্যের উপরে, এখানে একটা বিপদ, যদি ক্রয় মূল্য না বলতো তাহলে শুধু মুনাফা 25% বলতো, তাহলে আমি এটার উপরে 25% করতাম, মুনাফা পেয়ে যেতাম, আর মুনাফা পেলে আমার বিক্রিত পণ্য বের হয়ে যেত, আর মুনাফা পেলে বিক্রিত হলো না, তার মানে আমি এখন কি করব, ক্রয় মূল্যের উপর মুনাফা, টাকা আছে কি বিক্রয় মূল্য, তার মানে অ্যাডজাস্ট হবে না, মুনাফা ক্রয় মূল্যের উপরে 20% হলে বিক্রয় মূল্যের উপরে 25%, বিক্রয় মূল্য 20%, স্যার এটা কেমনে পরে শিখাচ্ছি। তাহলে ক্রয়ের মূল্যের উপরে 25, ক্রয় মূল্য মানে বিক্রিত পণ্যের ব্যয়, এর উপরে 25 হলে বিক্রয়ের উপরে 20, কেমনে পরে শিখাচ্ছি। তো এই যে বিক্রয়ের টাকা দেওয়া আছে তাই আমরা মুনাফা এই যে বের করে নিলাম, বিক্রয়ের উপর ট্রান্সফার করলাম। যদি এখানে বলতো বিক্রয় মূল্যের উপরে মুনাফা, ট্রান্সফার করা লাগতো না, ওই মেথড শিখাচ্ছি, একটু ওয়েট করো। তাহলে ভাই আর 40,000 20% কত, বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় নিচে মুনাফা, 10% 4000, 20% 8000, তাহলে এই যে 40 এখানে 8, উল্টা প্রসেস, এটা প্লাস ছিল এখন মাইনাস, কত হবে 32,000, শেষ। বুঝেছো সবাই? প্রশ্ন হচ্ছে ভাই কেন আমি এই জায়গায় পার্সেন্টেজটাকে ট্রান্সফার করলাম, এখানে মুনাফা কিন্তু বলেছে বিক্রয় মূল্যের উপরে, তাই আমরা ক্রয় মূল্যের উপর, তাই আমরা ক্রয় মূল্যের উপর 25 হলে বিক্রয়ের উপরে 20, কেমনে একটু পরে বলাচ্ছি। যদি এখানে বলতো বিক্রয়ের উপরে মুনাফা, টাকাও বিক্রয়, সমস্যা ছিল না। যদি এখানে এই কথাটা না বলতো
তাও বিক্রয়ের উপর ধরা যেত, যেহেতু অন্য একটা নাম বলছে তাই পেঁয়াজ লেগে যাবে, এই জন্য মুনাফা ট্রান্সফার করতে হবে। অনেকে বুঝেননি, না বুঝারই কথা, স্বাভাবিক, কারণ এই কোশ্চেন গুলা পরীক্ষাতে অহরহ আসে, আপনি কখনো প্র্যাকটিস করেননি তাই নিজের ভুলটা বোঝেননি কখনো, এখন বুঝছেন, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ পারবেন। আসেন আবার বুঝাই। আচ্ছা, আপনাকে এই কোশ্চেন বলা হলো বিক্রয় 50,000, মুনাফা, হ্যাঁ এই কোশ্চেনটা আপনি কি করবেন, 20% হলে বিক্রিত পণ্যের ব্যয় কত? একদম বাচ্চা কাচ্চা কোশ্চেন, 9 10 এর কোশ্চেন এগুলো। হ্যাঁ, বিক্রিত পণ্যের ব্যয় কত, 9 10 এর বাচ্চাও কমার্স নিলে ওর এগুলো পারার কথা। আপনি কেন পারেন না? কারণ আপনি ভয় পান। আপনি আসলেই পারেন, শুধু শুধু ভয় পান। আপনি শুধু ভয় পান, আপনি একটু মনোযোগ দেন প্লিজ, পারবেন। আপনি ক্লাস 9 এগুলো করছেন, ইনশাল্লাহ এখনো পারবেন। আপনি নিজেকে ছোট ভাবার কোনো দরকার নেই। আপনি বলছি কেন, তোমার নিজের ছোট ভাবার কোনো দরকার নেই। হ্যাঁ, তুমি অবশ্যই দেখো, তুমি অবশ্যই পারো, কে বলতে পারে না। বিক্রয় যে মুনাফা 20% হয়ে গেল, তাহলে বিক্রয় 50 স্টেপ 1 মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, অ্যান্সারে চেয়েছে নিচে মুনাফা কত, 20%, 50,000 20% 10,000, কেমনে? 50,000 10% করলে 5,000, একটা শূন্য বাদ, আর 20% মানে ডাবল হয়েছে না ভাইয়া, 10,000। তাহলে এখানে কত, তো উল্টা প্রসেস, 10 এখানে প্লাস প্লাস ছিল মাইনাস, তাহলে 40। অ্যান্সার হয়েছে, সবাই মিলছে বিক্রিত পণ্যের ব্যয়, সবাই মিলছে কিনা বলো। যদি বলতো বিক্রয় 60,000, মুনাফা বিক্রয়ের, মুনাফা বিক্রয়ের 10%, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত, তখন কি করতা? এখানে দেখো, যেই ইস্যুটা আমি তোমাকে বোঝাতে চেয়েছি, বিক্রয় মূল্য দেওয়া আছে, এখানে মুনাফা বলেছে বিক্রয়ের 10%, তার মানে যেই মূল্য দেওয়া আছে বিক্রয় মূল্য, আবার মুনাফাটাও কিনা তার উপরই ধরতে হবে। তার মানে টাকাও আছে বিক্রয়ের, মুনাফাও বিক্রয়ের উপর, 10% করলে কত, 6,000, মুনাফা পেয়ে গেছে, হয়ে গেল। কিন্তু ঝামেলা এই জায়গায়, যদি এখানে বিক্রয় মূল্য না বলে ক্রয় মূল্য বলতো, তখনই মুনাফা ট্রান্সফার করতে হতো, মুনাফা ট্রান্সফার করতে হতো। এইটাকে বোঝাতে পেরেছি, এবার প্রবলেমটা কি বোঝাতে পেরেছি ভাইয়া, ইস্যুটা কি বোঝাতে পেরেছি? ফাইমা বলেছেন এনইউ এর ক্লাস কি হবে না, এনইউ এর ক্লাস হবে না, ক্লাস করতে করতে মরে গেলাম, মানে তোমরা আগের এই হাতে পায়ে ধরাইছি যে আর ক্লাস নেবো না, এরপর আবার এনইউ ক্লাস খোঁজো। ন্যাশনাল ইউনিভার্সিটি কি আসমান থেকে প্রশ্ন করবে? যা পড়াইছি হয়ে যাবে ভাই, আর এক্সট্রা ক্লাস করা লাগবে না। ওকে ফাইন, আবার আগের কোশ্চেনটার পার্থক্য ছিল, এখানে টাকা ছিল বিক্রয়, কিন্তু মুনাফা বলেছিল ক্রয় মূল্যের উপরে। যখনই এরকম টাকার সাথে মুনাফার মূল্য না মেলে, তখন ট্রান্সফার করো শিখাচ্ছি আগে। এবার কি বুঝছো আগের কোশ্চেনের সাথে এই কোশ্চেন দুটার পার্থক্য কি? আগের কোশ্চেনের সাথে এই কোশ্চেন, 3টা কোশ্চেনের পার্থক্য যে বুঝবে তারে অধ্যায় ক্লোজ, মানে এই অধ্যায় বিকৃত পণ্যের ব্যয় চ্যাপ্টার ক্লোজ। বুঝছো সবাই? কমেন্ট করো। আচ্ছা, তোমরা কমেন্ট করো না, বুঝছি তোমরা পারো, তাহলে হয়ে গেছে। প্রশ্ন, তোমরা যদি আমার থেকে সিরিয়াস না হও, আমি সিরিয়াস হলে লাভ কি বলো? ওকে ডান, আসো। তার মানে এটা পার্থক্যটা আসে। মুনাফা ট্রান্সফার কিভাবে একটু শিখাই দিই। মুনাফা দুইটার মূল্যের উপর ধর, একটা ক্রয় মূল্য, একটা বিক্রয় মূল্য। যদি আমার কখনো ক্রয় মূল্যের উপরে থাকে 25, তাহলে বিক্রয় মূল্যের উপরে হচ্ছে 20% হয়। ক্রয় মূল্যের উপরে 33.33, বিক্রয় মূল্যের উপরে 25%। এগুলা কেমনে একটু বুঝাই। এইগুলার উপরে একটা চার্ট আছে, ওই চার্টটা তোমাকে পড়তে হবে, কিন্তু তুমি এই চার্টটা ক্যালকুলেশন সহ আমাদের প্যাসিলিভে দেওয়া আছে, তাই আমি তোমাকে একবার স্ক্রিনশট দিতে বলবো। যোগ প্রক্রিয়া আর বিয়োগ প্রক্রিয়া আর কোনো পার্থক্য নেই, জাস্ট পার্থক্য হচ্ছে এই চার্টের যোগ প্রক্রিয়া আর হচ্ছে বিয়োগ প্রক্রিয়া। ওকে ফাইন, তাহলে আমি তোমাদেরকে দেখা দিচ্ছি, তোমরা স্ক্রিনশট দাও, দ্রুত করে স্ক্রিনশট দিয়ে বাসায় পড়বা, ঠিক আছে? এটা পড়লে তোমার এইচএসসি কভার হয়ে যাবে 100%। এটা এইচএসসি তে 100% প্রশ্ন, এখান থেকে যে কোনো পার্সেন্টেজ থাকে, হয় সিকিউতে থাকবে নাহলে এমসিকিউ থাকবে, থাকবেই। এই যে 1 2 3, আসো দেখো ভাইয়া, তাহলে এই কোশ্চেনের টপিক শেষ। তুমি বই দেখলে বুঝতে পারবা কেমনে সলভ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো। এবার তোমাকে বলা হলো, খুব ভালো করে শুনো, বিক্রয়যোগ্য পণ্য, বিক্রয়যোগ্য পণ্য, বিক্রয়যোগ্য পণ্য 80,000, সমাপনী মজুদ 20,000, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত? এখন প্রশ্ন হচ্ছে ভাই, এইটা আমরা কেমনে বের করব? এইটা আমরা কেমনে বের করব ভাইয়া? এটা তাড়াহুড়ো নেই, কেন? স্টেপ 1 কি ছিল? বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় সমান মুনাফা। এই স্টেপ 1 এর সাথে এটা মিলতেছে না, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় স্টেপ যে 1 মিলবে না, তাহলে বিক্রিত পণ্য আবার বের করে স্টেপ 3
3 সাথে মিলে 3 সূত্র কি বিক্রয়যোগ্য পণ্য কত আছে ৮০,০০০। স্টেপ 3 তে পড়া হয়েছিলাম মাইনাস সমাপনী মজুদ কত আছে ২০,০০০। সমাপনী বাদ দিলে কি পাবো বিক্রিত পণ্যের বাই ৬০,০০০। এই তো হয়ে গেল। তার মানে স্টেপ 1 অথবা স্টেপ 3 যে কোনো একটা অ্যাপ্লাই করলে ম্যাথ হয়ে যাবে। ক্লিয়ার? স্টেপ 1 বা স্টেপ 3 ভাই তাহলে আমি কেন স্টেপ মনে রাখবো? এই স্টেপগুলোর ফায়দা কি? রাইট রাইট, তোমাকে আরেকটা ম্যাথ দিয়ে শেখাচ্ছি স্টেপগুলোর ফায়দা কি। যদি কখনো প্রশ্নে বলতো মনে করো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় দেওয়া নেই বলেছে বা বিক্রয় পণ্য দেওয়া আছে ৫০,০০০ মাইনাস সমাপনী মজুদ দেওয়া নেই, ওকে, তো নিচেই বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে ৩০, তাহলে বলো তো এখানে সমাপনী মজুদ কত হবে? দেখি কে পারে। স্টেপগুলো শিখার মজা কি দেখো, মনে করো প্রশ্নে বিক্রয় ৫০ সমাপনী মজুদ বের করতে হবে যেখানে বিক্রিত পণ্যের ব্যয় ৩০, বলো অ্যান্সার কত হবে? স্বাভাবিকভাবে উল্টা প্রসেস, এখান থেকে এখানে যাবো, এটা ছিল প্লাস হবে মাইনাস, তাহলে ৩০ থেকে ৫০ মাইনাস দিলে কত হয় ২০। ক্লিয়ার অ্যান্সার? তাহলে এই স্টেপ কি এই স্টেপগুলা শিখার মজা ক্লিয়ার? তাহলে আমার ৩টা স্টেপ থেকে ৯ প্রকার ম্যাথ হবে, সবাই বুঝেছো? সবাই কি ৬ প্রকার ম্যাথ ক্লিয়ার কিনা বলো? -২০, হ্যাঁ অবশ্যই, যে আগে মাইনাস চিহ্ন দেখছো মিলে গেছে। বলো আমাদের 2টা স্টেপের ম্যাথ করলাম কিন্তু ৬ প্রকার ম্যাথ আসবে, পারবা না? যদি এখানে বলে এটা দিয়ে আছে এটা বিক্রিতযোগ্য পণ্যের ভাই, অবশ্যই পারবা। তার মানে ভাইয়া তুমি অবশ্যই পারবে ইনশাআল্লাহ। সবাই টপিক ক্লিয়ার? বিক্রিত পণ্যের ব্যয় আর ঝামেলা হবে? ওকে ইনশাআল্লাহ হবে না। ওকে 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 ফাইন, ঠিক আছে, কোনো ঝামেলা হবে ইনশাআল্লাহ হবে না। আচ্ছা দেখো একটা প্রো ম্যাক্স ম্যাথ দি, প্রো ম্যাক্স এই স্টেপ 1 এবং 3 থেকে দেব একটা প্রো ম্যাক্স ম্যাথ। হ্যাঁ, বলা হলো বিক্রিত পণ্যের ব্যয়, দেখি কে পারে। ৫০,০০০ মুনাফা ক্রয় মূল্যের মুনাফা ক্রয় সরি হ্যাঁ ঠিক আছে ক্রয় মূল্যের 10% হলে বিক্রয় কত? খুব ভালো একটা কোশ্চেন, দেখি কে পারে। নাম্বার 1 কথা আমি একটু তোমাকে হেল্প করি, এটা পারলে তুমি এই দুটো টপিক ক্লিয়ার। বিক্রয় শেষে, হ্যাঁ বিক্রয় কোন কত স্টেপে আছে? তাহলে বিক্রয় আছে স্টেপ 1 এ, এটা ইম্পর্টেন্ট। বিক্রয় আছে স্টেপ 1, স্টেপ 1 এর সূত্র হচ্ছে বিক্রয় এখানে বের করতে হবে মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। প্রশ্নে দেওয়া আছে ৫০,০০০, বিক্রিত দেওয়া আছে, কি পাবো মুনাফা, নিচে মুনাফা কি দেওয়া আছে না, বের করতে হবে। তাহলে এখানে দেখো এটা তো অ্যান্সার, তাহলে আমাকে বের করতে হবে এটা মুনাফা। সবাই কি বুঝেছো? তাহলে এই স্টেপ শিখার মজাটা ক্লিয়ার, মুনাফা নতুন কোনো সূত্র লেখা লাগবে না, এখান থেকেই পারবা। তাহলে দেখো তো এখানে বলেছে বিক্রিত পণ্যের ৫০ মুনাফা ক্রয় মূল্যের 10%, বলো তো আমাকে পার্সেন্টেজের টাকার কি মিল আছে? আছে, কেন? বিক্রিত পণ্যের ব্যয় যে কথা, ক্রয় মূল্য সে কথা প্রথমে ক্লিয়ার করেছিলাম। তার মানে ক্রয় মূল্য ৫০, মুনাফা ক্রয় মূল্যেরই 10%। স্যার কখন ট্রান্সফার করব? যখন বলবে বিক্রয় মূল্যের উপর। কেন? বিক্রয় মূল্য আর পার্সেন্টেজ আর বিক্রয় মূল্যের টাকা যদি না থাকে, মানে এক কথায় পার্সেন্টের সাথে টাকা যদি না মিলে তখনই ঝামেলা হবে। এখানে আছে ক্রয় মূল্য, আবার এখানে পার্সেন্টেজ ক্রয় মূল্য 10% মিলে গেছে, ঝামেলা নাই। তাহলে 10% করলে কত? ৫,০০০, একটা শূন্য বাদ, তাহলে ৫,০০০ টাকা মুনাফা। তাহলে এখানে কত থাকে? উল্টা প্রসেস, এটা ছিল মাইনাস, এখন হবে প্লাস ৫৫,০০০। ক্লিয়ার? তাহলে আপনি কি বুঝেছেন স্টেপ শিখার মজাটাকে ক্লিয়ার? এরপরও যদি আপনি ক্লিয়ার না হন তাহলে আমার দোষ, বা তাইলে আপনি কি এই তো আলহামদুলিল্লাহ, জেরিন বলেছো ক্লিয়ার, এসএন সিন বলেছো ক্লিয়ার, আমাদের সবাই ক্লিয়ার, বাহ। নাবিল বলেছো ক্লিয়ার। আচ্ছা তোমাদের উপস্থিতি এত কম কেন? তোমরা এসএসসি কি পড়াশোনা কি সিরিয়াস না নাকি? সবার মানে কমার্স স্টুডেন্ট মানে অনলাইনে কম, মানে কারণ কি আল্লাহ জানে, সমস্যা নেই, এটা ব্যাপার না, পরীক্ষার আগে তোমরা সিরিয়াস হবা। তোমাদেরকে যে হেল্পগুলো এখন করতেছে এগুলো নিয়ে নাও। আমি আধা ঘন্টা থেকে 40 মিনিটের বেশি তোমাদের কখনোই লাইভে ক্লাস নিব না, পেইড বেজে বেশি নিব, ফ্রিতে এতটুকু নিব, কারণ ফ্রিতে এত বেশি শেখানো যাবে না। এত বেশি শিখাইলে তোমরা ক্লাস করো না, আমাদের কষ্ট হয়। তোমরা যখনই পরীক্ষার সময় শেষে এসে বিবাদে পড়ো তখন ঠিক আমাদের খুঁজবা, আর এখন তোমাদেরকে আমাদের খুঁজে নিয়ে বেড়াতে হচ্ছে। তারপরেও চেষ্টা করো যতটুকু হেল্প করা যায়, ঠিক আছে? রাগ করো না, বুঝো তো স্যাররা অ্যাডমিশন নিয়ে এত ব্যস্ত, আসলে সময় পায় না, তারপরে একটু সময় পাইছি, তোমাদের শুকরিয়া। ভাই বিকৃত পণ্যের ব্যয় নিয়ে ক্লিয়ার হইছো? আসো এখন
এই জায়গায় ক্লিয়ার হইছো কিনা মুনাফার হারটা কখন ট্রান্সফার করতে হবে ক্লিয়ার হইছো এ টু জেড এই টপিকসটুকু ক্লিয়ার তাহলে 6টা এমসিকিউ কি ডান না আলহামদুলিল্লাহ 6 প্রকার এমসিকিউ তুমি শিখে ফেলাইছো অথবা তুমি নিজেও জানো না এতগুলো এমসিকিউ তুমি শিখছো এনি ম্যাথ বিকৃত পণ্যের ব্যয় থেকে আসা এনি ম্যাথ এখন তুমি পারবা এনি ম্যাথ মানে এনি ম্যাথ বুঝছো এনি ম্যাথ মানে বুঝো যে কোনো ম্যাথ এই কোশ্চেনটা সবটা কি তাহলে তুমি কি শিখছো তুমি শুধু বিকৃত পণ্যের ব্যয় শিখোনি তুমি হচ্ছে 6টা টপিক শিখছো 6টা কি কি 6টা হচ্ছে তোমার প্রথম স্টেপ 1 স্টেপ 3 স্টেপ 2 তে কি ছিল বিক্রয়যোগ্য প্রারম্ভিক মজুদ এটা শিখে ফেলাইছো আগে এটা তুমি অলরেডি জানো প্রারম্ভিক মজুদ যোগকৃত পণ্যের ব্যয় সমান বিক্রয়যোগ্য পণ্য রাইট এটা শিখছো না শিখছো মজার ব্যাপার হচ্ছে একটু মিথ্যা হলেও সত্য সরি সত্যি তো হলেও সত্য যে তুমি এই অধ্যায়ের অল ম্যাথের এমসিকিউ ডান অল ম্যাথের এমসিকিউ শেষ এটা শুনলে কি আমার বকা দাও এটা বকা দাও আমার প্লিজ তাড়াতাড়ি বকা দাও মানে এই অধ্যায়ে যত প্রকার ম্যাথের এমসিকিউ সব শেষ একজন ভাই প্লিজ ঢাবির সিউনিটের মডেল টেস্ট বইটা কুরিয়ার দেশ না ভাই সরি বোন দেওয়া হবে না আমাদের কুরিয়ার বইয়ের স্টক শেষ ভাই আমার কথা হচ্ছে সত্য যে অল ম্যাথের এমসিকিউ ডান এখন এটা শুনে তোমার কাছে কেমন লাগছে স্যার এটা আপনি কি বললেন গতকাল যারা ক্লাস করেছে আজকের ক্লাসে তোমার সব শেষ এখন প্রশ্ন এটা প্রমাণ কি তাহলে ভাই হাতে প্রমাণ দেন কথা হচ্ছে প্রমাণ দেন আচ্ছা শিখাচ্ছি কোনো প্যারা নিও না দেখো এটা ডান তার মানে তোমার আলহামদুলিল্লাহ সব শেষ আসো কিভাবে শেষ তোমাকে আমি বুঝাচ্ছি আসো কিভাবে শেষ তোমাকে আমি বুঝাচ্ছি এই অধ্যায়ের সব ম্যাথের এমসিকিউ শেষ থিওরির জন্য একটু বাকি আছে আমার কি 2 মিনিট 5 মিনিট টাইম দেওয়া যাবে 5 মিনিট টাইম দিলে থিওরিতে যা আসে তোমরা যা পারো না সেইগুলাই তোমাদেরকে পড়াবো যেমন তোমাদের এই কোশ্চেন আসে তোমরা হিমশিম খাও কোশ্চেন কি জাস্ট সমাপনী মজুদ বৃদ্ধি হলে নিচে কোনটি পরিবর্তন হবে এই যে এরকম আমি যদি বলি সমাপনী মজুদ বৃদ্ধি হলে কি হবে সমাপনী মজুদ বৃদ্ধি হলে কি হবে কোনটি হবে এই কোশ্চেনগুলো তোমরা পারো না প্রারম্ভিক মজুদ বৃদ্ধি হলে কি হবে সমাপনী মজুদ হ্রাস হলে কি হবে প্রারম্ভিক মজুদ হ্রাস হলে কি হবে এই যে প্রারম্ভিক মজুদ এবং সমাপনী মজুদ হ্রাস এবং বৃদ্ধি তোমরা পারো না কেন পারো না কারণ তোমরা কখনো বেসিকটা ক্লিয়ার 27 জন আছো আলহামদুলিল্লাহ অনেক উন্নতি তোমাদের বাহ ইনশাআল্লাহ তোমরা আমার ক্লাসগুলো আগামীকাল থেকে অনেক বেশি পাবা এই অবস্থা তোমাদের এসএসসির মানে তোমরা সিরিয়াস না আসলে সত্যি তো এত আমার সম্মান লাগতেছে এই কদিনের ক্লাস নিতে সত্যি কথা বাট তোমরা তো একটু সিরিয়াস হও আচ্ছা ঠিক আছে ওকে ফাইন দেখো এটা খুব কষ্টকর এর থেকে আমি ক্লাসগুলো রেকর্ড করি এই টাইমে আধা ঘন্টায় 2টো রেকর্ড করতে পারতাম এগুলো দিলে তোমরা আবার খাইতা বেশি এটা একটা খুব ভালো কথা মনে পড়লো দেখো প্রারম্ভিক সমাপনী মজুদ বৃদ্ধি হবে পেড ব্যাচে ইনশাআল্লাহ আমি লং ক্লাস নিব তোমাদের ফ্রিতে কম নিব দেখো সমাপনী বৃদ্ধি হলে কি হয় নাম্বার 1 অ্যানসার খুব ভালো সমাপনী যদি বাড়ে কি হবে বিক্রিত পণ্যের ব্যয় কি বেশি 2 নম্বরে কি বিক্রিত পণ্যের ব্যয় কম ওকে 3 নম্বরে কি মুনাফা বেশি 4 নম্বর হচ্ছে মুনাফা কম কোনটা অ্যানসার এগুলো তোমরা এখানে একজনও পারবা না এখানে যারা আছো একজনই পারবা না একজন স্টুডেন্ট এটার অ্যানসার দিতে পারবা না বুঝতে পারছো কি বলছি কি পারবা না একজন স্টুডেন্ট এখানে অ্যানসার দিতে পারবা না আগামী 10 সেকেন্ডের মধ্যে 10 সেকেন্ড না 30 সেকেন্ডও পারবা না এটা আমি জানি কেন পারবা না আমি বলি কারণ হচ্ছে তুমি এই ব্যাপারটা নিয়ে আগে এতটা সিরিয়াস ছিলে না এগুলো তোমার পরীক্ষা এমসিকিউতে আসে তুমি বই খুলে দেখতে পারবা আসো তাহলে এইটার সমাপনী মজুদ বৃদ্ধি হলে কি কি হয় ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সমাপনী বৃদ্ধি হলে কি হয় সমাপনী যখন বাড়ে বিক্রিত পণ্য হয় তখন কি হয়ে যায় কমে যায় বিক্রিত পণ্য কমলে কি হয় মুনাফা বেশি হয় আবার দেখো মুনাফা বেশি হলে কি হয় আয় কর বেশি হয় ওকে মুনাফা বেশি হলে কি হয় মালিকানাত্ব বেশি হয় এনি কোশ্চেন অ্যান্সার থাকে তাহলে আমি এই টপিকসটা তোমাকে একটু ক্লিয়ার করে দিচ্ছি রাইট এই টপিকসটা তোমাকে আমি একটু বললাম না কেউ পারবা না এই টপিকসটা আমি তোমাকে পুরোটা ক্লিয়ার করে দিই ওকে ফাইন আসো দেখো এই টপিকসের মূল কথা কি আমি একটা কথা মন দিয়ে বুঝো এই টপিকসের মূল কথা হচ্ছে বৃদ্ধি এবং হ্রাস কি সমাপনী মজুদ এবং প্রারম্ভিক মজুদ সমাপনী মজুদ যারা পারছো তারা ধন্যবাদ ঠিক আছে যদি কেউ পেরেও থাকো আর তোমরা আমার কথায় কষ্ট পাও না আমি কিন্তু এরকমই কথা বলি তোমাদের সাথে মজা করে করে পরে অনেকে আবার ভাববা যে স্যার মানে অপমান করতেছে এই খবরদার আমার স্টুডেন্টরা ওরা জানে যে কতটা মজা করে ওদের সাথে যারা পড়েছে আমার কাছে আগে তো এই জন্য তোমরা আমার মেইনটেইন করো না দেখো এই সমাপনী মজুদের হ্রাস বৃদ্ধি থেকে কি ঝামেলা হবে পরীক্ষার হলে এখান থেকে প্রশ্ন হবে দেখো ভাইয়া এইটা একটু ক্লিয়ারলি দেখো এখানে কি আছে তাহলে এখানে বলেছে খুব ভালো করে দেখো প্রারম্ভিক মজুদ হ্রাস বৃদ্ধি বলেছে প্রারম্ভিক মজুদ দেখো সমাপনী মজুদ বেশি হলে দুটা জিনিস মাথায় রাখবা একটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় মানে বিক্রিত পণ্যের ব্যয়টা খুবই গুরুত্বপূর্ণ আর কি খুব ভালো করে দেখো
সমাপনী মজুদ, তার আগে দেখো প্রারম্ভিক মজুদ। প্রারম্ভিক মজুদ যদি এটা টাইম কম হয়, প্রারম্ভিক মজুদ বেশি হলে, দেখো তো প্রারম্ভিক মজুদ কম হলে বিক্রিত পণ্যের ব্যয় কি হবে? কম হবে। তার মানে এইটা একই। প্রারম্ভিক মজুদ বেশি হলে বিক্রিত পণ্যের ব্যয় বেশি হবে। ভাইয়া দেখো তো, তাহলে প্রারম্ভিক মজুদের সাথে কার সম্পর্ক? বিক্রিত পণ্যের ব্যয়ের। প্রারম্ভিক মজুদ বেশি হলে বিক্রিত পণ্যের ব্যয় বেশি হবে, প্রারম্ভিক মজুদ কম হলে বিক্রিত পণ্যের কম হবে। আসো, সমাপনী মজুদ কম হলে তাহলে বিক্রিত পণ্যের কি হবে? উল্টা। সমাপনী মজুদ কম হলে বিক্রিত পণ্যের বেশি হবে, সমাপনী মজুদ বেশি হলে বিক্রিত পণ্যের কম হবে, উল্টা। তার মানে আমরা কি বুঝলাম? আমরা এটাই বুঝলাম সবাই, মোরাল অফ দ্য স্টোরি, সমাপনী মজুদ প্রারম্ভিক মজুদের সাথে রিলেশন কার? রিলেশন হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের। বিক্রিত পণ্যের ব্যয় রিলেশন। তাই প্রারম্ভিক মজুদ যদি কখনো বেশি হয়, এই বিক্রিত পণ্যের ব্যয়ও বেশি হবে। রিলেশনটা বুঝো, এটাই হচ্ছে টেকনিক্যাল পড়াশোনা। প্রারম্ভিক মজুদ যদি কম হয়, বিক্রিত পণ্যের ব্যয় কম হবে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, কালারটা খেয়াল করো। এখন আসো, তাহলে সমাপনী মজুদের সাথে কি সম্পর্ক? উল্টা সম্পর্ক। উল্টা, বিক্রিত পণ্যের ব্যয়ের উল্টা সম্পর্ক। সম্পর্ক কেমন? উল্টা। উল্টা। আসো, কেমনে উল্টা? সমাপনী মজুদ যদি বেশি হয়, এটা কি হবে? কম হবে। উল্টা। এটা যদি কম হয়, এটা কি হবে? বেশি হবে। ক্লিয়ার ক্লিয়ার। তার মানে সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে যদি আমি বলি, প্রারম্ভিক মজুদের সাথে সম্পর্ক কার? বিক্রিত পণ্যের ব্যয়ের একই সম্পর্ক। বিক্রিত পণ্যের ব্যয়ের একই সম্পর্ক। আর সমাপনী মজুদের সাথে কার? এই বিক্রিত পণ্যের উল্টা সম্পর্ক। ভাইয়া, প্রারম্ভিক মজুদের সাথে যদি একই সম্পর্ক হয়, বিক্রিত পণ্যের সাথে সমাপনী মজুদের সাথে কি সম্পর্ক? উল্টা সম্পর্ক। শেষ। ক্লিয়ার সবাই? আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে ফাইন। এবার আসো, এটুকু ক্লিয়ার? ক্লিয়ার। ওকে ডান। স্ক্রিনশট দাও, 1 2 3। এবার আসো, যদি এখানে আমি বলি তোমাকে, তোমরা এই বাংলাদেশের কে জানে না বিক্রিত পণ্য যদি কম হয় মুনাফা বেশি, বিক্রিত পণ্য বেশি হলে মুনাফা কম, ব্যয় যদি বেশি হয় মুনাফা কম, আর ব্যয় কম হলে মুনাফা বেশি। এটা সবাই জানে, এটা কোনো সমস্যা নেই, এটা নিয়ে কোনো ইস্যু নাই। এবার বলো তো আমাকে, এই পাশে খুব ভালো করে দেখো, এই যে যদি বলি মালিকানা সত্ত্ব, তাহলে বলো তো, যদি নিটাই বেশি হয় মালিকানা সত্ত্ব বেশি, নিটাই কম হয় মালিকানা সত্ত্ব কম, নিটাই কম এটাও কম, নিটাই বেশি এটাও বেশি। শেষ, অ্যান্সার শেষ, এটাও লাগবে না। শেষ। ক্লিয়ার ক্লিয়ার ভাইয়া? তাহলে এইটা তো একদম ইজি একটা টপিক ছিল। শুধু মনে রাখবা প্রারম্ভিক মজুদের সাথে বিক্রিত পণ্যের ব্যয় সম্পর্ক একই সম্পর্ক, আর কিচ্ছু মনে রাখবা, লেখা লাগবে না। ঠিক আছে? ওকে, প্রারম্ভিক মজুদের সাথে বিক্রিত পণ্যের সম্পর্ক কি? একই সম্পর্ক। ক্লিয়ার? প্রারম্ভিক মজুদ পণ্য ক্লিয়ার, কার সাথে? বিক্রিত পণ্যের ব্যয় একই সম্পর্ক। ক্লিয়ার? ওকে 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 ফাইন, ডান হয়েছে ভাইয়া, একটু ডান। আসো, তাহলে এবার বেসিকও ক্লিয়ার। এখন তোমাকে আমি বলেছিলাম তুমি সব ম্যাথ অলরেডি পেরে গেছো, তুমি আমার কথায় কি দাওনি? ওই সময় অতটা হয়তো গুরুত্ব দাওনি। দেখো তো, আসলেই আর থিওরির জন্য কি পড়তে হবে? এইটা এইচএসসি তে সব থেকে বেশি, মানে থিওরি থেকে এখান থেকে প্রশ্ন হিট করে, সেটা হচ্ছে এই যে অস্পর্শনীয় যে সম্পদের আইটেম গুলো আছে, এইটা, এই যে এই সরি অস্পর্শনীয় সম্পদ, এই যে এই বক্সে গতকাল পড়াইছিলাম আমি, হ্যাঁ, এই বক্সের থেকে প্রশ্ন আসে, এই বক্সের থেকে প্রশ্ন আসে, একটা অস্পর্শ সম্পদের থেকে প্রশ্ন আসে। অস্পর্শ সম্পদ তোমরা জানো যে সুনাম, পেটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, হ্যাঁ, এখান থেকে প্রশ্ন হয়। এখন আমি তোমাকে একটু আগে বলেছিলাম ভাইয়া তুমি অধ্যায়ের সব ম্যাথ অলরেডি পেরে গেছো, তুমি তুমি নিজেও জানো না, তুমি তো আলহামদুলিল্লাহ বলেছো, কিন্তু তুমি জানো না কেন বলেছো। দেখো তো এটা সলভ করো। এখানে কি আছে? কি আছে এখানে? দেখো এখানে কি আছে ভাইয়া, এখানে বলা আছে, খুব ভালো করে দেখো, বিক্রিত পণ্যের ব্যয় 20,000, মুনাফা প্রান্তিক মুনাফার হার। আচ্ছা, প্রান্তিক মুনাফা মানে হচ্ছে কি? প্রান্তিক মুনাফা বলতে কি বোঝায় খুব ভালো করে তোমাকে বুঝতে হবে। ওকে ওকে, প্রান্তিক মুনাফা হচ্ছে বিক্রয়ের উপর মুনাফা, বিক্রয়ের উপর মুনাফা। ক্লিয়ার? বিক্রয়ের উপর প্রান্তিক মুনাফা, বিক্রয়ের উপর মুনাফা। তো এখান থেকে তুমি মুনাফা ধরে বের করতে পারবা, একটু আগেই ম্যাথ করাইছি, ভার্সিটি কোশ্চেন। এখানে কি বলেছে? প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ, বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে বিক্রয়যোগ্য পণ্য কত? ওকে, বিক্রয়যোগ্য পণ্য আমাকে বলো তো, বিক্রয়যোগ্য পণ্য কিভাবে বের করে? তোমাকে স্টেপ 3 তে শিখাইছিলাম, মনে আছে সবার? স্টেপ 3, জাস্ট স্টেপটা মনে করো, আমি শিখাইছিলাম সমাপনী মজুদ মাইনাস বিক্রিত পণ্য,
সমাপনী মজুদ, সরি কি শিখাইছিলাম, বিক্রয়যোগ্য পণ্য, এবার শিখাইছিলাম বিক্রয়যোগ্য পণ্য মাইনাস, এটা ফলো করার দরকার নেই, সূত্র সমাপনী মজুদ সমান বিক্রিত পণ্যের ব্যয়, এটা তো শিখাইছিলাম তোমাকে, রাইট? দেখো তো পারো কিনা। এটা চেয়েছে পরীক্ষার হলে, সমাপনী মজুদ 2 নাম্বার আছে 20,000 মাইনাস চিহ্ন, বিক্রিত পণ্য 3 নাম্বার আছে 45, দেখো তো হয় কিনা। এখানে মাইনাস হলে এখানে প্লাস, 45 আর 20 65 হয়েছে ভার্সিটি কোশ্চেন। আমি এইচএসসির কোশ্চেন বাদই দিলাম। এমনি সাইন হচ্ছে প্রারম্ভিক মজুদ প্লাস বিক্রিত পণ্য একই, সমাপনী মজুদ প্লাস বিক্রিত পণ্য এক, উল্টা সম্পর্ক। ওই সম্পর্কের দিকে যায় না, স্টেপ খেয়াল করো, ঠিক আছে? হইছে? স্টেপ অনুযায়ী ম্যাথ পারবা, ইনশাআল্লাহ পারবা। তাহলে আমি যে কথাটা বললাম, কথাটা অবশ্যই একটা ভ্যালু আছে। সেম কোশ্চেন আবার এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, পারবা। আমি এইচএসসির কোশ্চেন বাদই দিলাম, আমি এইচএসসির কোশ্চেনকে এখানে পান্তামাই ধরছি, ঠিক আছে? তুমি কেন পারবা না? তুমি যে বললা আর এই বেসিক গুলা, এগুলো তোমার স্বাভাবিকভাবে রিডিং পড়লে হয়ে যায়, আর আমি একটু আরেকটু বিস্তারিত ক্লাস নাম এখানে হয়ে যেত, ঠিক আছে? যদি স্বাভাবিকভাবে আসলে এভাবে তো শর্ট টাইমে এত ডিপ নেওয়া যায় না, পেড ব্যাচে একটা ব্যাপার থাকে, ফ্রি ক্লাসের ব্যাপার থাকে, সো এই জন্য একটু সময় নিলে হয়ে যেত আর কি। এই যে সেম কোশ্চেন আবার দেখো, এই যে এসেছে, দেখছো? এগুলো সব ভার্সিটি কোশ্চেন, ওকে? আর এইচএসসি এর কোশ্চেন আরো সোজা, মানে আরো ইজি, স্বাভাবিকভাবে এইচএসসি কোশ্চেন ইজি হওয়ার কথা। তো এই অধ্যায়ের যত রকম ম্যাথমেটিক্যাল টার্ম আসতে পারে তুমি এখন থেকে পারবা, বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রয়যোগ্য পণ্যের যা আছে পারবা। এই যে বিক্রয় মূল্যের উপরে মুনাফা, দেখছো? এই মুনাফার হার থেকে কোশ্চেন হয়, এই মুনাফার হার থেকেও কোশ্চেন হয়, যে মুনাফার থেকে কোশ্চেন হয়, পারবা। এইচএসসি তো এরকম কোশ্চেন হিউজ আছে, হিউজ মানে হিউজ আছে, তোমরা ইনশাআল্লাহ এগুলো আসলে পারবা। এই যে এখান থেকে সমাপনী মজুদ বের করে শিখাইছি, তার মানে এই 3টা স্টেপ থেকে প্রশ্ন হবে, ঠিক আছে? এই কোশ্চেনটা দেখো, এই যে বিক্রিত পণ্যের মূল্য, তাহলে এটা কি স্টেপ 1 এ পাওয়া যায়, বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় সমান মুনাফা। তাহলে এই প্রশ্নে দেখো বিক্রয় নাই, কোথাও পাইছো? কোথাও বিক্রয় নাই, তার মানে বিক্রিত পণ্যের ব্যয় স্টেপ 1 দিয়ে হবে না, স্টেপ 3 তে আছে। দেখে বলো তুমি দরকার হলে, স্টেপ 3 কি? বিক্রয়যোগ্য পণ্য মাইনাস সমাপনী মজুদ সমান বিক্রিত পণ্যের ব্যয়, রাইট? রাইট। তাহলে বিক্রিত পণ্য বের করতে হবে, এটা বের করতে হবে। তাহলে বিক্রয়যোগ্য পণ্য প্রশ্নে নাই, সমাপনী মজুদ আছে 50 50 50। এ ভাই বিক্রয়যোগ্য পণ্য প্রারম্ভিক মজুদ আর ক্রয় যোগ করলে কি বিক্রয়যোগ্য পণ্য না? এটা স্টেপ 2 তে পড়ছি, এটা তো সিম্পল, সবাই জানি। প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয়, ক্রয় সংক্রান্ত, এখানে শুধু ক্রয় আছে 3,80,000 যোগ 60 4,40,000, তো 4,40,000 থেকে 50 বাদ দিলে 3,90,000, ক্লিয়ার? তাহলে যে কোনো টাইপের ম্যাথ আসুক তুমি পারবা না ইনশাআল্লাহ? কমেন্ট নাই, পারবা ইনশাআল্লাহ, ঠিক আছে? পারবা ইনশাআল্লাহ, পারবা না ভাইয়া? ইনশাআল্লাহ। নেক্সট ক্লাস থেকে আরো স্টুডেন্ট থাকবা, আয়ো ক্লাস আরো জোশ হবে, আমি দেখি ইনশাআল্লাহ পদ্ধতিভিত্তিক ভিডিও শুরু করব, ওটা তোমাদের জন্য উপকার হবে। এই যে এই অধ্যায়ের সকল এমসিকিউ ডান, বাকিটা তুমি প্র্যাকটিস করে অবশ্যই পারো। আমাদের এইচএসসি অ্যাকাউন্টিং বই আছে, ম্যানেজমেন্ট বই, সাজেশন বই আছে, যেগুলো ভাবা। আচ্ছা, তোমাদের এই সামনে কালকে যে কোর্স আসবে, এই কোর্সের সাথে বই গিফট দিলে কি ভালো হবে কিনা জানিও, এটা নিয়ে আমরা আজকে বলবো ইনশাআল্লাহ। তো ভালো থাকো, সুস্থ থাকো। চ্যাপ্টার 9 এর অল ম্যাথ ডান, এখন বাকি থাকলো শুধু প্র্যাকটিস। তাহলে এই যে ম্যাথের বেসিক ডান, তাহলে এখন বেঁকে থাকলো কি প্র্যাকটিস। প্র্যাকটিস মানে তোমাদের আমি 20 থেকে 30টা এমসিকিউ, 30টা এমসিকিউ সলভ করা এই অধ্যায়ের, তুমি একদম পারফেক্টলি তখন পেরে যাবা। তুমি নিজেও প্র্যাকটিস করবা এখন, ঠিক আছে? ওকে ইনশাআল্লাহ। এই যে এইটাই হচ্ছে কনফিডেন্স, দেখছো? তাহলে মাত্র অল্প সময়ে তোমাকে এই অধ্যায় আমি একদম ইনশাআল্লাহ, যারা আমার কথা শুনবা প্রো হয়ে যাবা। নেক্সট এই অধ্যায়ের যে কোশ্চেন সলভ করাবো, তুমি অধ্যায় কোশ্চেন সলভ করলে তুমি অটোমেটিক দেখবা যে প্রো হয়ে গেছো। তোমার এমসিকিউ তো বাদবে না, কোনো সমন্বয় এন্ট্রি তো বাদবে না, তোমার বেসিকও বাদবে না, তুমি বেসিক ক্লাস করা লাগবে না, তুমি এইগুলা পড়লে বেসিক কভার হয়ে যাবে এবং তুমি অবশ্যই পারবা। তোমাকে আমি নেক্সট ক্লাসে এইচএসসি এর এমসিকিউ সলভ করে দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকো, সুস্থ থাকো। আর পেইড ব্যাচে কালকে লঞ্চ হবে, কালকে 8টায় পেইড ব্যাচ লঞ্চ হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে, অথবা এই আর কি, অথবা আগে ক্লাস নিব, পরে পেইড ব্যাচ লঞ্চ করবো, আমরা জানাই দিব লঞ্চিং আর কখন। সবাই আমার জন্য দোয়া করবা, দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালোবাসা রইলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আই হোপ তোমরা নোট করেছো, আমাদের অ্যাকাউন্টিং লাভার্স গ্রুপ আরটিপি গ্রুপে শেয়ার করবা, আমার জন্য দোয়া করবা। কালকে আমরা লঞ্চিং আওয়ার হয়তো 9টা 9:30 দিতে পারি, 9:30 দিতে পারি লঞ্চিং লাইভ, আর ক্লাস হয়তো 8টায়, অথবা একবার 8টা দিতে পারি, আমরা জানাই দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? ভালো থাকো, কালকের জন্য প্রিপারেশন নাও, দেখা হবে সবার সাথে। এই বিস্তারিত আমরা কোর্সের ওখানে জানাবো, আর হচ্ছে বই কি কি কিন্তু তাও জানাবো, আর এমসিকিউ এইভাবে শুধু পেট ব্যথা তো এই অধ্যায় একদিন শেষ করে দিতাম, ঠিক আছে? তখন 2 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস যেত, বাট কষ্ট করতে হবে, কারণ আমি 10টা ক্লাস দিলে এমসিকিউ শেষ হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? 30টা করে প্র্যাকটিস করলে শেষ, আগে বেসিক পড়াবো এরকম করে একদম জিরো থেকে, তারপর হচ্ছে আর আমার বেসিক ক্লাস করলে তোমার সমন্বয় হয়ে যাবে, তোমার এমসিকিউ থিওরি হয়ে যাবে, তোমার এমসিকিউ ম্যাথ হয়ে যাবে। আই হোপ তোমরা 2 দিন করে বুঝছো। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।